বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আজকে ধানের শীষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই নির্বাচনী পথসভা 38 নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত পথসভায় মঞ্চে উপস্থিত আছে ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, নির্বাচন সমন্বয়ক, সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। উপস্থিত এলাকাবাসী, প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে এসেছি একটা দাবি নিয়ে, একটা আবদার নিয়ে। আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের একজন ভাই হিসেবে আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে একটা সুযোগ করে দিবেন। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। আমি আমার জীবন উৎসর্গ করেছি, রাজনীতি করব, রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব এবং আমাদের এই বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম, মুক্ত বাংলাদেশ এবং একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। এর পাশাপাশি আমাদের এই নগরীর যে বহুমুখী সমস্যা রয়েছে, বিশেষ করে এই 38 নম্বর ওয়ার্ড অনেক সমস্যায় জর্জরিত। আমাদের এখানে বর্তমানে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই গ্যাস সংকটের কারণে বিভিন্ন বাসা বাড়িতে গ্যাসের চাপ না থাকার ফলে গৃহিণীরা রান্না বান্না করতে পারছেন না। সকালবেলা যখন বাচ্চারা স্কুলে যায় তখন তাদের টিফিন নাস্তা তৈরি করতে পারছেন না এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে রাত 2টা-3টার সময় উঠে ওনাদেরকে পরের দিনের রান্না বাড়া করতে হচ্ছে। এই সমস্যাটির কারণে বহু পরিবারের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাদেরকে বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে, যা অনেক অর্থের অপচয় হচ্ছে। এর পাশাপাশি আপনারা দেখেছেন আমাদের এই অঞ্চলের যে রাস্তাঘাট বহুদিন যাবৎ এগুলো রক্ষণাবেক্ষণ না করার ফলে এগুলার একেবারে ভঙ্গুর দশা হয়ে পড়েছে এবং এখানে চলাচলে প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এখানে হাঁটাচলা করা যায় না, রিক্সা, অটো, ল্যাগুনা, বাস ঠিক মতো চলতে পারে না, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না, হাঁটার কোনো পরিবেশ নেই। আমরা অত্যন্ত শঙ্কিত আসন্ন বর্ষা মৌসুমে আগে যদি এগুলোকে ঠিকমতো মেরামত না করা হয় এবং যে ড্রেনেজ, যতটুকুই আমাদের ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেগুলো যদি উন্মুক্ত করে, সেগুলো যদি রক্ষণাবেক্ষণ করে সচল না করা হয়, তাহলে আসন্ন বর্ষার মৌসুমে আমরা যারা এলাকার বাসিন্দা, আমাদের দুর্ভোগের কোনো শেষ থাকবে না। দুর্ভোগের চরম মাত্রায় গিয়ে পৌঁছাবে এই জলাবদ্ধতার সমস্যাটা যদি আমরা নিরসন না করতে পারি। এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে আপনারা একটু চারদিকে তাকিয়ে দেখেন, এই অঞ্চল এরকম আগে ছিল না। এখানে নোংরা, ময়লা, আবর্জনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয়েছে। ঠিক মতো বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করা হচ্ছে না, যার কারণে পুরো পরিবেশটা বসবাসের একেবারে অযোগ্য হয়ে পড়েছে। আমাদের সন্তানেরা, আপনাদের সন্তানেরা যখন রাস্তায় বের হয়, এই বিষাক্ত বাতাস যখন তারা নিঃশ্বাসের সাথে তাদের শরীরে প্রবেশ করছে, তাদের জন্য ভবিষ্যৎটা একটা অন্ধকারচ্ছন্ন। কারণ এই বিষাক্ত কেমিক্যাল যে আমাদের এই বাতাসের সাথে মিশে রয়েছে, এগুলার মাধ্যমে জটিল রোগে আক্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা তাদের রয়েছে। সার্বিকভাবে এই অঞ্চলটি অত্যন্ত অবহেলিত, দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলটি অবহেলিত। এই কারণে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে ইনশাআল্লাহ আমাদের এই যে সমস্যাগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে এগুলো সমাধান করার জন্য আমার জায়গা থেকে আমি জোরালো পদক্ষেপ নেব। প্রয়োজন হলে সংসদে আপনাদের এই সমস্যাগুলা উত্থাপন করে এগুলো সমাধানের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে এগুলা দ্রুততম সময়ে সমাধান করার জন্য উদ্যোগ নিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আরো বলতে চাই, আমাদের যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছিল 5ই আগস্ট 2024-এর পর কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও কিন্তু পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থায় আইন শৃঙ্খলা ফেরত যায়নি। আমাদের এখানে মাদকের সমস্যাটা প্রকট হয়ে পড়েছে।
এখানে বিভিন্ন সড়কে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে সেখান থেকে চাঁদা তোলা হচ্ছে। বিভিন্ন জায়গায় যত্রতত্র গণপরিবহন এবং ট্রান্সপোর্টের গাড়ি পার্কিং করে রাখা হচ্ছে, সেখান থেকেও চাঁদা উত্তোলন করা হচ্ছে। এগুলা করা যখন হয়, ফুটপাত দখল হয়ে গিয়েছে, মানুষ হাঁটাচলা করতে পারে না। রাস্তা কোনো কোনো জায়গায় 50 ভাগ 70 ভাগ এই গণপরিবহন ট্রান্সপোর্ট অবৈধভাবে পার্কিং করার ফলে সেখান দিয়ে গাড়ি চলাচল করতে পারে না। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থেকে আমরা নাকাল হয়ে যাচ্ছি নগরবাসী। আমরা বলতে চাই, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হই, তাহলে এই যে অবৈধভাবে যত্রতত্র পার্কিং করা হচ্ছে সেগুলা সমাধান করে নির্দিষ্ট স্থানে গণপরিবহন এবং অন্যান্য যানবাহন যাতে পার্কিং করা হয়, যাতে জনসাধারণের জন্য যে উন্মুক্ত রাস্তা থাকার কথা সেটা যাতে প্রতিষ্ঠা পায়, সেটার জন্য আমি জোরালোভাবে আমার পদক্ষেপ নিব ইনশাআল্লাহ। উপস্থিত এলাকাবাসী, যানজটের কারণে আমাদের ঘন্টার পর ঘন্টা নষ্ট হচ্ছে। আমাদের মানসিক রোগেরও একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানজট। একজন মানুষ সারা দিন যখন কাজকর্ম করে বাড়িতে ফেরার সময় 2 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো কোনো জায়গায় তার চাইতেও বেশি সময় দীর্ঘক্ষণ যানজটে বসে থাকে এবং আমাদের এই যে রাস্তায় চলাফেরার পরিবেশটা তো খুব ভালো তা তো নয়। এখানে শব্দ দূষণ, বায়ু দূষণের শিকার হতে হচ্ছে জনগণকে। এই ঘন্টার পর ঘন্টা যখন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন একজন মানুষ এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, তাদের কিন্তু মানসিক রোগেরও একটা সম্ভাবনা দেখা দেয় এবং তাদের কর্মদক্ষতা কমে যায়। তো সব কিছু মিলিয়ে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে এবং বিগত 17 বছরে এই অঞ্চল যে অত্যন্ত অবহেলিত সেটা চারদিকে তাকালেই দেখা যায়। আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে বিশাল বড় বড় এখানে ওই যে কি বলে মেট্রো রেল করা হয়েছে, বড় বড় ফ্লাইওভার করা হয়েছে, কিন্তু জরিপে দেখা গিয়েছে মাত্র 18 থেকে 20% মানুষ এই মেট্রো রেল ব্যবহার করতে পারবে, কারণ এটা সঠিকভাবে পরিকল্পনা করে নির্মাণ করা হয় নাই। এই কথাটি আমরা তখনও বলেছি যে এরকম মেট্রো রেল ঢাকা শহরের জন্য উপযোগী নয়। এখন এসে আমরা সেটার যথার্থতা দেখতে পাচ্ছি। আমরা বলতে চাই যে বাস রুট রেশনালাইজেশন, অর্থাৎ বাসের যে ব্যবস্থা গণপরিবহনের, সেটাকে রেশনালাইজেশনের মাধ্যমে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে না আনতে পারলে আসলে মেট্রো রেল দিয়ে এইটা যানজট দীর্ঘমেয়াদে নিরসন করা সম্ভব নয়। এর পাশাপাশি কয়েকদিন আগে আমাদের দলের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ওনার এক বক্তব্যে উদাহরণ দিয়েছিলেন যে বনানীর উপর দিয়ে মনোরেল করলে সেটা আরো যুক্তিসঙ্গত হয়। আসলেই তাই, ঢাকা শহরের জন্য মনোরেলটাই পারফেক্ট, এটা মেট্রো রেলটা আসলে উপযোগী নয়। অথবা ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল বা রেলওয়ে রয়েছে, সাবওয়ে, সেটা আমাদের পুরান ঢাকার জন্য আরো বেশি পারফেক্ট, যদিও এটা অত্যন্ত ব্যয়বহুল। তারপরে আমি মনে করি আমাদের এই পুরান ঢাকার এই অঞ্চল, ঢাকা দক্ষিণের অঞ্চলগুলোর জন্য আগামী দিনে আমরা এই ধরনের মনোরেল অথবা ভূগর্ভস্থ রেল যাতে নির্মাণ করা হয়, সেটার জন্য জনগণকে সাথে নিয়ে আমরা দাবি তুলব এবং এটা ভবিষ্যতে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। উপস্থিত এলাকাবাসী, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমার পাশে ইতিপূর্বে আন্দোলন সংগ্রামে দেখে আমরা একসাথেই ছিলাম, জেল কেটেছি, রাজপথে আন্দোলন করেছি, গুলির মুখে দাঁড়িয়েছি। একইভাবে আমরা পাশাপাশি দাঁড়িয়ে আগামী দিনে এই বাংলাদেশ এবং এই ঢাকা শহরকে গড়ে তুলব, একটা বাসযোগ্য নগরী গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি এগিয়ে নিয়ে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের সদ্য প্রয়াত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম মরহুমা খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। ওনার আত্মার মাগফিরাত করে দোয়া চাচ্ছি। এই পর্যায়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা পোষণ করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। মিলে মিশে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। মিলে মিশে গর্ব দেশ। হয় নাই, এনার্জি কম কেন? এনার্জি আরো বাড়াইতে হবে। মিলে মিশে গর্ব দেশ, মিলে মিশে গর্ব দেশ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।